করোনা চিকিৎসায় আগ্রহ নেই বেসরকারি হাসপাতালের, উপেক্ষিত হচ্ছে সরকারি নির্দেশনা। করোনাকালে জীবন ও জীবিকা বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টা, সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীতে পুলিশ ফিরেছে মানবিক চরিত্রে, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার প্রস্তুতি। ডলারের বাজারে আগুন, বাড়ছে আমদানি খরচ, প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। যুক্তরাষ্ট্রের বিক্ষোভ সহিংসতা চলছেই, 4 দিনে 10 জন নিহত, হোয়াইট হাউসের সামনে আন্দোলনকারীদের স্লোগান। এবং 2 মাস পর দরজা খুলল বিএফডিসির, স্বাস্থ্যবিধি মেনেই চালানো যাবে শুটিং কার্যক্রম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে, সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 50টির বেশি শয্যা বিশিষ্ট দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে পৃথক করোনা ইউনিট চালুর নির্দেশের পেরিয়ে গেছে 10 দিন। তবে এখনও হাতে গোনা কয়েকটি বেসরকারি হাসপাতালে দেওয়া হচ্ছে না করোনা রোগীদের চিকিৎসা। প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, নন কোভিড জটিল রোগীদের নিয়ে বিপাকে পড়েছে বেশ কিছু বেসরকারি হাসপাতাল। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 24 মে দেশে 50 শয্যার অধিক সকল হাসপাতালে আলাদা করোনা ইউনিট চালুর নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্দেশনার 10 দিন পেরিয়ে গেলেও মাত্র কয়েকটি বেসরকারি হাসপাতাল ছাড়া বাকিরা এখনো শুরু করেনি করোনা রোগীদের চিকিৎসা। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেসরকারি হাসপাতালগুলোর বিষয়ে জানতে চাইলে মাত্র কয়েকটি বেসরকারি হাসপাতালের নাম পাওয়া যায়, যার বাইরে প্রস্তুতি নিয়েছে আর মাত্র 2টি বেসরকারি মেডিকেল কলেজ। কোভিড-19 পজিটিভ পেশেন্টের জন্য আমাদের কিন্তু ঢাকা শহরে ডেডিকেটেড হাসপাতাল আছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে আছে। বেসরকারির মধ্যে যেমন আছে আনার খান মডার্ন, হলি ফ্যামিলি, তারপর স্বাধীনতা ফাউন্ডেশন, রিজেন্ট হাসপাতাল, এগুলোর মধ্যে বেসরকারি পর্যায়ে আছে। অথচ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের অধীনে অন্তত 69টি বেসরকারি হাসপাতাল রয়েছে। তবে কেন এখনো প্রস্তুত নয় তারা, এমন প্রশ্ন ছিল সংগঠনটির সভাপতির কাছে। অলমোস্ট সবাই কিন্তু ব্যবস্থা নিচে, শুধু 2-1টা বা কিছু ক্ষেত্রে যেটা বললাম যে জটিল রোগী আছে, সেইখানে একটু সমস্যা এবং আমরা যেটা বলছি হেলথ মিনিস্ট্রিকে যে এই বিষয়টাকে গভীরভাবে আরো পর্যালোচনা করা দরকার। ওনারাও কিন্তু এই বিষয় নিয়ে চিন্তা করতেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্দেশ জারির সময় দেশে করোনা রোগীর সংখ্যা ছিল 36,000-এর বেশি, যা এরই মধ্যে ছাড়িয়ে 55,000। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা আক্রান্ত 55,000 ছাড়ালো। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,695 জন। গত 24 ঘন্টায় আরও 23 জনের প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 746 জন। বুধবার দুপুরে স্বাস্থ্যবিধির নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, গত 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা হয়েছে 12,510টি। পরীক্ষা করা হয়েছে 12,510টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 3,45,583টি। যা নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,695 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 55,140 জন। শনাক্তের হার 21.54%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 470 জন, এ পর্যন্ত সুস্থ 11,590 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.02%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 746 জন। করোনা দুর্যোগে যখন আক্রান্ত সারা পৃথিবী, তখন স্বাস্থ্যবিধি মেনেই দেশের মানুষের জীবন এবং জীবিকা বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থবির হয়ে থাকা অর্থনীতির জন্য প্রণোদনা, দুস্থ মানুষের জন্য ত্রাণ ও নগদ অর্থ দেওয়া, একই সঙ্গে করোনা মোকাবেলা, আক্রান্তদের সেবা, সবই চলছে সমান গতিতে। দুর্যোগ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর অদম্য প্রত্যয় নিয়ে চলছে সরকার প্রধানের দৈনন্দিন কর্মকাণ্ড। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনা দুর্যোগে থমকে গেছে বিশ্ব, স্তব্ধ হয়ে থাকা বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাব পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর। কি হচ্ছে, কি হতে পারে অজানা, এমন হাজারো আশঙ্কা যখন মানুষের মনে, তখন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। অঘোষিত লকডাউনকালে সামাজিক নিরাপত্তা বলয়ের বাইরে থাকা 50 লাখ মানুষকে নগদ 2,500 টাকা অর্থ সহায়তা করেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য মন্দা মোকাবেলায় কৃষি, শিল্প, গার্মেন্টস খাত সহ বিভিন্ন সেক্টরে 19টি প্যাকেজে 1,03,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সরকার প্রধান। সবথেকে বড় কথা এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবন যাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া। দফায় দফায় ভিডিও কনফারেন্সে এখন পর্যন্ত 58 জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। প্রতিদিনই কিন্তু বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করছেন, সেটা ব্যাংকিং বিষয়ে হোক, সমিতির বিষয়ে হোক, হচ্ছে আপনার এই যে আমাদের মহিলাদের সিচুয়েশন হোক, সবসময় কিন্তু নিয়মিত সেটা আপডেটও নিচ্ছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। করোনা সংকটে যখন হুমকির মুখে গণস্বাস্থ্য, তখন স্বাস্থ্য ব্যবস্থার দিক নির্দেশনাও আসছে সরকার প্রধানের কাছ থেকে। N95 লেখা আপনার বক্স ভিতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কিনা এটা একটু আপনাদের দেখা দরকার। দুর্যোগের মধ্যেও নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা। তাই শ্রমিক সংকটের কারণে থেমে থাকেনি ধান কাটা। শেখ হাসিনার নির্দেশে কৃষকদের সহায়তায় মাঠে নেমে পড়েন দলের নেতাকর্মীরা। করোনা মোকাবেলায় চাই সমন্বিত উদ্যোগ। এ লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গেও যোগাযোগ চলছে নিয়মিত। সর্বোপরি আমরা যেটা ওনার কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রতিটা দেশের রাষ্ট্রনায়করাই কিন্তু বলেছে যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত আছে। সরকার প্রধানের দৃঢ় ঘোষণা, সরকারের জনবান্ধব সব উদ্যোগ দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য। কারণ পিতার মতো শেখ হাসিনার ভাবনার মূলেও বাংলার মানুষ। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে। কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। মহামারীর এই সময়ে নানান মানবিক কাজ করে মানুষের পাশেই রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সব ধরনের দুর্যোগকে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী সব সেবার জন্যই প্রস্তুত আছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। শক্ত লাঠির বদলে মানবতার বাণী নিয়ে জনতার পাশে পুলিশ। পেটোয়া বাহিনীর এই নতুন রূপের সঙ্গে আমজনতার পরিচয় করিয়ে দিয়েছে করোনা ভাইরাস। একসময় ভাবা হতো আইন প্রয়োগ করতে হলে তাদের অতিমাত্রায় কঠোর হতে হবে, আর এখন ভাবছে কতটা মানবিক হয়ে আইন প্রয়োগ করা যায়। আর সেই হারানো প্রক্রিয়া ফিরে এসেছে পুলিশের হারানো উজ্জ্বল ভাবমূর্তিটিও। পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, করোনা মোকাবেলায় দেশের পুলিশের কাজের তালিকা অনেক বিস্তৃত। অনেক আমাদের দুর্যোগ গিয়েছে, আমাদের বিপর্যয় গিয়েছে, আমাদের অনেক দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ফ্যামিলির দুরবস্থা আমরা দেখেছি, অনেকে শাহাদাত বরণ করেছেন, তাদের ফ্যামিলির পাশে বাংলাদেশ পুলিশ দাঁড়িয়েছে। আমরা কাজ করছি ফিল্ডে, আমাদের কাজটা তখন সহজ এবং ফলপ্রসূ হবে জনসাধারণ যদি স্বাস্থ্য সচেতনতা মেনে চলেন, তারা হয়তো বাইরে না আসেন। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সাধারণ জনগণকে সেবা দিতে গিয়ে প্রাণহানি হয়েছে কিছু পুলিশ সদস্যদের, যে ক্ষতি সহজে পূরণের নয়। প্রথম আপনি লক্ষ্য করেছেন দাফন দেবার লোকও থাকতো না, আমাদের পুলিশ সেই মাস্ক টাস্ক পরে দাফনও দিয়েছে। যে কোনো চ্যালেঞ্জ আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের আনসার, কোস্টগার্ড সবাই প্রস্তুত আছে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা। তিনি মনে করেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিয়ে চলেছে পুলিশ বাহিনী। করোনা সংকটকালে সব শ্রেণী পেশার মানুষকে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আর এই চ্যালেঞ্জকে মাথায় নিয়ে প্রথম সারির যোদ্ধা হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে এগুলো বাস্তবায়ন করতে হলে করোনাকালীন সময়ে মানবিক পুলিশকে আরও বেশি জনবান্ধব হয়ে উঠতে হবে, এমনটাই প্রত্যাশা গণমানুষের। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। রাজধানীতে বেড়েছে গণপরিবহন চলাচল, তবে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না এমন অভিযোগও বাড়ছে। ভাড়া ও সরকারি নির্দেশনা নিয়ে যাত্রীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিয়ম মানতে বসানো হয়েছে বিআরটি-এর ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। করোনায় ঝুঁকি কমাতে গণপরিবহনের চালক ও সহকারীকে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলতে। মুখে মাস্ক, হাতে গ্লাভস আর যাত্রী ওঠার ক্ষেত্রে যা মানা হচ্ছে না পুরোপুরি।
গণপরিবহনের ওঠার সময় যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজারের বিপরীতে দেয়া হচ্ছে জীবাণুনাশক ডেটল মিশ্রিত পানি। যাত্রীদের শরীর স্পর্শ করেও তুলতে দেখা গেছে অনেক গণপরিবহন। তবে 2টি আসনে একজন যাত্রী আর নির্ধারিত ভাড়া আদায়ের ক্ষেত্রে পাওয়া যায়নি কোনো অভিযোগ। আগে দিতাম 100 টাকা এয়ারপোর্ট তরিতে, অন্যান্য 160 টাকা। 2 ঘন্টা পর পর নতুন করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হইতেছে এবং পুরা গাড়ি স্প্রে করা হইতেছে। ভাড়া আগে 40 টাকা ছিল, ওই 60% বৃদ্ধিতে যেটা হওয়ার কথা যৌক্তিকভাবে 65 টাকা নিচ্ছে। আর স্বাস্থ্যবিধি মেনেই আমাদের গাড়িতে উঠাইছে, আর লোকজন বেশি উঠাচ্ছে না। এদিকে কতটা নিয়ম মানা হচ্ছে তা নজরদারি করতে অভিযান পরিচালনা করেছে বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্যানিটাইজার রাখা কিংবা ড্রাইভার কন্ট্রাক্টর দ্বারা হাতে গ্লাভস পরছেন কিনা বা মুখে মাস্ক রাখছেন কিনা এই বিষয়গুলো এনশিওর করার চেষ্টা করছি। বেশিরভাগই দেখেছি যে আছে, খুব কম 1-2 হয়তোবা। তো তাদের ক্ষেত্রে সরাসরি আমরা তখন হয়তো কোথাও থেকে এখানে পাওয়া যাচ্ছে, তারা আমাদেরকে এনে দেখাচ্ছেন, করছেন, তারপরে আমরা তাদেরকে ছাড়ছি। করোনা ভাইরাস থেকে বাঁচতে গণপরিবহনে চলাচলে রয়েছে নির্দেশনা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছেন সচিবালয়ের মন্ত্রী, কর্মকর্তা থেকে কর্মচারীরা। নিরাপত্তা কর্মীরাও আছেন সতর্ক অবস্থানে। পরিচ্ছন্নতা কর্মীরা ছিটাচ্ছেন জীবাণুনাশক। তথ্যমন্ত্রী বললেন, এই যুদ্ধাবস্থায় হাত গুটিয়ে বসে থাকার যেমন জো নেই, তেমনি নিশ্চিত করতে হবে ব্যক্তিগত সুরক্ষা। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। সচিবালয়ের মূল ফটকে নিরাপত্তা কর্মীদের সতর্ক অবস্থান। ভেতরে প্রবেশের ক্ষেত্রে কড়া দৃষ্টি তাদের। অপ্রয়োজনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। ভেতরে যারা প্রবেশ করেছেন তাদের সবার মুখে মাস্ক। নিজেকে জীবাণুমুক্ত রাখতে ব্যবহার করা হচ্ছে স্যানিটাইজার। পুরো এলাকা নিরাপদ রাখতে নিয়ম করে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। তবে সচিবালয়ে নেই চিরচেনা ভিড়। করিডোরগুলো অনেকটাই ফাঁকা। অনেকেই অফিসে না এসে ইন্টারনেটে বসে শেষ করছেন তার নির্ধারিত কাজ। কক্ষে বসে যারা কাজ করছেন তারা মেনে চলছেন স্বাস্থ্যবিধি। সবাই মাস্ক পরছেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। লিফটেও আমরা ওঠার সময় 2-4 জনের বেশি উঠছি না। মন্ত্রীরাও বিভিন্ন বৈঠক করছেন স্বাস্থ্যবিধি মেনে। এটি একটি যুদ্ধ অবস্থা, সুতরাং এই সময় আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো সেটি যেমন সমীচীন নয়, একই সাথে আমাদেরকে নিজেদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতি সচল রাখতে করোনাকালে সীমিত পরিসরে কাজ করে যাচ্ছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনায় লকডাউন শিথিলের পর কাজে ফিরতে শুরু করেছে মানুষ। ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই চলছে জীবন জীবিকার চাকা। কর্মক্ষেত্রে ফেরা মানুষরা বলছে, 2 মাস আয় রোজগার বন্ধ থাকার পর ধীর গতিতে হলেও চলতে শুরু করেছে তারা। মারুফা রহমানের প্রতিবেদন। লকডাউনে কাজ বন্ধ থাকায় কোনো রকমে চলছে সংসার। দোকানপাট খোলার পরপরই তাই কাজে নেমে পড়া। জীবন আর জীবিকা দুটোই বাঁচাতে হবে, তাই যতটা পারা যায় করোনা যুদ্ধে টিকে থাকার চেষ্টা। বন্ধ ছিল তখন আমাদের খুবই কষ্ট হয়েছে চলার, তো এখন খোলাতে আমরা মোটামুটি কাজকাম পাইতেছি, করতেছি আর কি। তো আগে তো আসলে খুব করোনা অবস্থার মধ্যে ছিলাম, এখন অবস্থা আস্তে আস্তে কাটিয়ে উঠতেছি। এখন দোকানপাট খুলছি, মোটামুটি বিক্রি ভালো হচ্ছে। প্রচুর টাকা খরচ করে আসছে, আইসা এই ব্যবসা বাণিজ্য শুরু করছি। মূলত কাস্টমার নাই, তাও টুকটাক পাই, এটাই নিজের খাবারের জন্য উপযোগী করতে পারছি। তবে আগের মতো ক্রেতার সমাগম আবার কবে হবে জানেন না কেউ। দোকান ভাড়া সহ সবকিছু পুষিয়ে নিতে কারো কারো চাওয়া বেচা কেনার সময় বাড়িয়ে দেয়া হোক। যেই বেচা কিনা এতে আমাদের ভাড়া বুড়া দেওয়া পোষে না। টাইম কমাই দিছে, যদি একটু ভালোর দিকে যায় তাহলে আমরা আশা করবো যে আপনার ফুলবেলা দোকান খুলতে পারি, কারণ এইভাবে দোকান খুললে তো আপনার ব্যবসা আগের মতো হইতেছে না আর কি, ঠিক আছে, মানে পোষণ যেতেছে না আর কি। নগর জীবনের চিত্র এখন আবারও আগের মতো। রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী দোকানপাট, অফিস আদালতে ফেরা মানুষেরা স্বাস্থ্যবিধি মেনেই সচল রাখবে অর্থনীতি, এমন চাওয়া সাধারণ মানুষদের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বেড়ে চলেছে ডলারের দাম। খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কোথাও কোথাও 90 টাকা বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে ডলার। এতে সংকটে পড়েছে আমদানিকারকরা। তারা বলছেন, দ্রুত এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলছেন, কোনো ব্যাংক চাইলে তাদের জন্য বাড়তি ডলার দিতে প্রস্তুত তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা প্রভাবে একেবারে তলানিতে নেমেছে রপ্তানি আয়। সেই সাথে প্রবাসে থাকা প্রায় 1 কোটি শ্রমিকের উপার্জন কমে যাওয়ায় পাল্লা দিয়ে কমেছে রেমিটেন্সের প্রবাহ। এতে দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা বা ডলারের আমদানি অনেকটাই কমে গেছে। এই সুযোগে ডলারের বাজারকে অস্থির করতে নেমেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সংকটের দোহাই দিয়ে কোথাও কোথাও ডলার বিক্রি হচ্ছে 91 টাকা পর্যন্ত, যদিও গেল 2-1 দিনে তা কিছুটা কমে 89 টাকায় নেমেছে। বিভিন্ন মানি এক্সচেঞ্জের সাথে কথা বলে পাওয়া যায় এইসব তথ্য। ব্যবসায়ীরা বলছেন, ডলারের বাজার অস্থির হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হবে আমদানিকারকদের। করোনা পরবর্তীতে প্রচুর আমদানি প্রয়োজন বলেও জানান তারা। যারা ইম্পোর্টার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ হচ্ছিল তারা বর্ধিত মূল্যে ডলার কিনে তাদের এলসি সেটেলমেন্ট করতে হচ্ছে, এবং এর ইম্প্যাক্টটা গিয়ে পড়ছে হচ্ছিল দ্রব্যমূল্যের উপরে এবং শিল্পে যে কাঁচামাল আমদানি হয় তার উপরে, যার জন্য কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলে মানুষ আরো কষ্টে ভুগবে। তো সে কারণে যেভাবে হোক না কেন এটা বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ নিয়ে বর্তমানে ইউএস ডলারের মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে হবে বলে আমরা মনে করি। ডলারের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি হস্তক্ষেপ চান সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখন বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে ডলার বিক্রি করে আনতে, কিন্তু এখন আমার মনে হয় একটা সময় এসে বাংলাদেশ ব্যাংকের চিন্তা করা উচিত যে ডলারের দামটা একেবারে একদম স্থির রাখবে কিনা। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র স্বীকার করছেন, ডলারের বাজারে কিছুটা সংকট রয়েছে, তবে যে কোনো ব্যাংক আবেদন করলে বাড়তি ডলার দিতে প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। কোনো ব্যাংক যদি কোনো সময় ক্রাইসিস হয় তখন তারা বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয় বলে বাংলাদেশ ব্যাংক তাদের ওই সময় তারা ক্রাইসিস মুহূর্তে তাদের সহযোগিতা করে থাকে। যখন যা যা প্রয়োজন তা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, অতীতেও করেছে, এখনো করবে। কারণ আমাদের কাছে কিন্তু ডলার তো আমাদের কাছে যথেষ্ট রিজার্ভ আছে আমাদের। এছাড়া ডলারের সংকট কাটাতে রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোতে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। আছে বড় ব্যয়ের বাসনা, কিন্তু নেই বড় আয়ের নিশ্চয়তা। এমন বাস্তবতায় আসছে 2020-21 অর্থ বছরের চ্যালেঞ্জিং বাজেট, যা সম্ভাব্য আকার হতে যাচ্ছে 6.5 লাখ কোটি টাকা। থাকবে 8.5% জিডিপি প্রবৃদ্ধির উচ্চভিলাষী লক্ষ্যমাত্রা। বিশেষজ্ঞরা বলছে, আগামী বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজস্ব আদায়। এছাড়া বড় ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক খাতের উপর নির্ভরতা কমানোর পরামর্শ তাদের। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদে আগামী 11 জুন ঘোষণা করা হবে 2020-21 অর্থ বছরের বাজেট। এরই মধ্যে অর্থমন্ত্রী প্রায় শেষ করে এনেছেন বাজেটের যাবতীয় কার্যক্রম। প্রাপ্ত তথ্য মতে আগামী বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে 5,75,000 কোটি টাকা, যার মধ্যে দেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সরকার ব্যয় করতে চায় 2,05,000 কোটি টাকা। ইতিমধ্যে মিলেছে এডিপির চূড়ান্ত অনুমোদনও। কৃষি ও গ্রামীণ অর্থনীতির উপর ভরসা করে অর্থমন্ত্রী জিডিপির প্রবৃদ্ধি নির্ধারণ করতে যাচ্ছেন 8.5%। আগামী বছর আবার 8% আমরা লক্ষ্যমাত্রা করব। এটা কি ধরনের চেতনার স্বর্গে বসবাস করে এটা আমি তো বুঝে উঠতে পারি না। এখনও তো চিন্তা করার ব্যাপার আছে যে এইখানে যতখানি না প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের কর্মসংস্থান, মানুষের এই মুহূর্তে আয় এবং সঞ্চয়কে টেকানো এবং আগামী দিনে তাদের এক ধরনের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা থাকছে 3,30,000 কোটি টাকা। বাকিটা আসবে এনবিআর বহির্ভূত খাত থেকে। প্রথমবারের মতো জিডিপির 5% ঘর ছাড়িয়ে যেতে পারে বাজেট ঘাটতি। মোট 1,75,000 কোটি টাকার ঘাটতি ধরা হতে পারে আগামী বাজেটে। তবে এই বিশেষজ্ঞের মতে ঘাটতি হবে লক্ষ্যমাত্রার চেয়ে ঢের বেশি। ঘাটতি 6% হবে না, ঘাটতি হয়তো 8%, 9% হয়ে যেতে পারে। কারণ যে রাজস্বের লক্ষ্যমাত্রা করেছে সরকার সেটা অর্জিত হবে না, সেখানে তো 3% কম হবে, ঘাটতি বেড়ে যাবে। ঘাটতি বাড়বে, 1 বছর না হয় আমরা সহ্য করে গেলাম, 2 বছর সহ্য করে গেলাম, কিন্তু আমাদের একটা স্থায়ী সলিউশন করতে হবে। বড় অঙ্কের ঘাটতি পূরণে বিশেষজ্ঞদের পরামর্শ বিদেশি ঋণ নেওয়া। এছাড়া কর্মসংস্থান তৈরিতে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছেন তারা। করোনা মহামারীতে এক প্রকার বিপর্যস্ত দেশের সব ব্যবসায়ী।
সেই সাথে আশঙ্কাজনকভাবে কমে গেছে রাষ্ট্রের রাজস্ব আদায়। সব মিলিয়ে একদিকে ব্যবসায়ীদের বাঁচানো, অন্যদিকে রাজস্ব আদায় ধরে রেখে রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য কোন পথে হাঁটবেন অর্থমন্ত্রী আগামী 11 জুন বাজেটে, সেটিই দেখার অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নিয়ে টানা 9ম দিনের মতো প্রতিবাদ অব্যাহত রয়েছে। 23টি অঙ্গরাজ্যে কারফিউ জারি করা হলেও তা ভেঙে নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের বিক্ষোভকারীরা রাস্তায় নামলে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সেনাবাহিনী মোতায়েনের ঘোষণার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপের বেশ কটি দেশ কৃষ্ণাঙ্গ অধিকারের জন্য এই লড়াইতে সমর্থন জানিয়ে বিক্ষোভ করছে। নাহি জায়ানের ডেস্ক রিপোর্ট। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বর্বরচিত এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে মঙ্গলবার 8ম রাতের মতো রাজপথে নামে হাজার হাজার মানুষ। 23টি অঙ্গরাজ্যের 40টি শহরে জারি করা কঠোর কারফিউ উপেক্ষা করেই রাজপথ দখল করে থাকে আন্দোলনকারীরা। পোর্টল্যান্ডে কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় মাটির উপর উপুড় হয়ে শুয়ে ফ্লয়েডের মৃত্যুর বিচারের দাবি করে। বিক্ষোভ দমাতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যদের। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় শহরের বিভিন্ন দোকানপাটে লুটতরাজের ঘটনাও ঘটে। এছাড়া লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, আটলান্টা, ওরেগন ও সিয়াটলেও বড় ধরনের প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষে 5 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে হেঁটে নিকটবর্তী সেন্ট জনস এপিস্কোপাল গির্জায় শ্রাইন দেখতে যাবার ব্যবস্থা করতে সোমবার পার্কটিতে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ। আর বিক্ষোভের মাঝে ট্রাম্পের চার্চে যাবার বিষয়টি সমালোচনা করেছে ওয়াশিংটন ক্যাথলিক আর্চবিশপ। এছাড়া বিক্ষোভ দমাতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরই 5টি অঙ্গরাজ্যের মেয়র দ্বিমত প্রকাশ করে জানিয়েছেন তারা রাজপথে সশস্ত্র মিলিটারি দেখতে চান না। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের প্যারিসে 2016 সালে পুলিশের গুলিতে নিহত এক কৃষ্ণাঙ্গ ফরাসির বিচারের দাবিতে মঙ্গলবার আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। নাহিদ জিহান, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। দেখছেন নিউজ 24। করোনা আক্রান্ত হলেও এখন পর্যন্ত ভালো আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 14 দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার থেকে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। এর আগে গত সোমবার দুপুর 12টায় মোহাম্মদ নাসিম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় নমুনা পরীক্ষা করলে মোহাম্মদ নাসিমের করোনা সংক্রমণ ধরা পড়ে। অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থাও উন্নতির দিকে। তার স্ত্রী পুত্র করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিলেও নগর গণস্বাস্থ্য হাসপাতালে আছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জানা গেছে এখনও কিছুটা শ্বাসকষ্ট আছে জাফরুল্লাহর, গলাটাও একটু ব্যথা, তবে রুচি আসছে খাবারে। লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদা শহরে 26 বাংলাদেশিকে হত্যার ঘটনায় অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল মিশাই লিবীয় বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন। রাজধানী ত্রিপোলির 80 কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ড্রোন হামলায় তার মৃত্যু হওয়ার কথা জানিয়েছে অবজারভার। লিবীয় গণমাধ্যমটি জানায় দেশটির একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী ছিলেন মিশাই। ত্রিপোলি সহ অনেক এলাকা জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যমতের সরকারের নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজি সহ অনেক তেল সমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহিনীর দখলে রয়েছে। গেল বৃহস্পতিবার লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে 26 বাংলাদেশি নিহত ও 12 জন আহত হন। 15 দিন আগে 38 বাংলাদেশিকে লিবিয়ার বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপোলিতে নেওয়া হচ্ছিল। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে 26 জনকে গুলি করে হত্যা করা হয়। লিবিয়ায় বাংলাদেশি মানব পাচার চক্রের 4 সদস্যকে ভৈরব থেকে এবং আরও 2 সদস্যকে বরগুনা জেলার পাথরঘাটা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে ভৈরব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব 14 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার উদ্দিন জানান, গতরাতে ভৈরবে বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে হেলাল মিয়া, খবির উদ্দিন ও শহীদ মিয়াকে আটক করা হয়। তদন্তের স্বার্থে একজনের পরিচয় প্রকাশ করেনি র্যাব। এদিকে সিরাজগঞ্জে র্যাব 12 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরগুনার পাথরঘাটা এলাকার অভিযান চালিয়ে সজল হোসেন ও ইদ্রিস আলীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিকাশ ও নগদ টাকা পাঠানোর 25টি রেজিস্ট্রার খাতা সহ 29টি সিম কার্ড উদ্ধার করা হয়। গাইবান্ধার যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। 2021 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র 40% কাজ শেষ হয়েছে। ঠিকাদারদের গাফিলতির কারণে আসন্ন বর্ষা মৌসুমে বন্যা ও ভাঙনের আশঙ্কা করছেন কয়েক লাখ মানুষ। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর ধরে যমুনা নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া থেকে ফুলছড়ি উপজেলার গজারিয়ার গণকবর পর্যন্ত। ভাঙ্গন রোধে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2018 সালের 1 জুন থেকে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনীর ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। স্থানীয়রা জানান, এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য একটির পরিবর্তে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পরও নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র 40%। ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং ফরিদ উদ্দিন ট্রেডার্সের কাজ কিছুটা দৃশ্যমান হলেও যমুনা নদীর ডান তীর এলাকায় কিছু ব্লক ফেলা ছাড়া উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই এসএস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের। এছাড়া কোনো কাজই করেনি ডিএসসি গ্লোবাল লিমিটেড নামের আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারদের এমন গাফিলতির কারণে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন এবং বন্যার আশঙ্কা করছেন নদী তীরবর্তী কয়েক লাখ মানুষ। তাদের কাজ বলতে কোনো কিছুই দিশ পাওয়া যাচ্ছে না, কোনো সারা শব্দই নেই। এভাবে যদি ধীর গতিতে কাজ করে আমাদের ভয়াবহ আবার আমরা ভয় করতেছি। তবে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, দাবি ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের। 4টি অংশে 4টি ভাবে 4জন ঠিকাদারের মাধ্যমে কাজটি চলতেছে। পুরো কাজটি শেষ করার জন্য খুব দ্রুত গতিতে এবং মানসম্মতভাবে কাজটি করতেছি। কাজের ধীরগতির কথা স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে এরই মধ্যে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। সবগুলো ঠিকাদারকে প্রতি সপ্তাহে ডাকতেছি, ডেকে তাদের কাজ ত্বরান্বিত করার জন্য আমরা মিটিং করতেছি। আমরা পিডি মহোদয় প্লাস আমাদের ডিজি মহোদয় তাদের তাগাদা প্রদান করতেছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 295 কোটি 50 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাকালেও দিনাজপুরে জমে উঠেছে লিচু বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে এসে লিচু কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। ভালো দর পেয়ে খুশি বাগান মালিকরাও। তবে করোনা সংক্রমণ রোধে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই লিচু বেচাকিনি হচ্ছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। লিচু বাজারজাতকরণে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিভিন্ন বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে লাল ও সবুজ রঙের লিচু। বেশিরভাগ গাছে লিচু পাকতে শুরু করেছে। এই কারণেই জমে উঠেছে দিনাজপুরের গরু শহীদ বড় মাঠের লিচু বাজার। ভোর থেকে বাগানিরা লিচু নিয়ে আসে এই বাজারে। দিনাজপুরের লিচু কদর রয়েছে দেশ জুড়ে। এ কারণে করোনা পরিস্থিতিতে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে 1000 মাদ্রাজে লিচু বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকা, আর 1000 বেদানা লিচু বিক্রি হচ্ছে 3.5 থেকে 4500 টাকা পর্যন্ত। দর ভালো পায় খুশি বাগান মালিকরা। বেচা কিনা আল্লাহ দোয়ায় ভালো হচ্ছে, ওদের বেচা কিনা আমরা করতে পারছি। করোনার কারণে যে চিন্তাটা করছিলাম মোটামুটি মাশাআল্লাহ বেচা বিক্রি ভালো হচ্ছে। হাট বাজারও খুব নিরাপদে বেচা কিনা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে এই বাজারে লিচু কেনাকাটা করছেন তারা। লকডাউন খুলে দিচ্ছে, আমাদের জন্য অনেক ভালো হয়েছে, ব্যবসার ক্ষেত্রে আমাদের জন্য অনেক উপযোগী হয়েছে। স্বাস্থ্যবিধি মাইনে চলতেছি আমরা। মোটামুটি দূরত্ব বজায় রাখে, তাছাড়া ওই আমাদের আড়তদারদের পক্ষ থেকে কিছু মাস্ক বিতরণ করা হয়েছে। চেষ্টা করতেছি সবসময় যেন স্বাস্থ্যবিধি মেনেই সবাই চলতে পারি। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর এ জেলায় প্রায় 500 কোটি টাকার লিচু কেনা বেচা হয়। করোনাকালেও লিচু বাজারজাতকরণ যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকার যারা ব্যবসায়ী তাদেরকে কিন্তু আমরা আমাদের এখানে তাদের হোটেল ইয়ারমার্ক করে দেওয়া আছে, তারা সেখানে আসছে এবং থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের প্রশাসনের সহযোগিতায় এই কাজগুলো কিন্তু আমরা সুন্দর মতো করে দিয়েছি। দিনাজপুরে 6,500 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার প্রভাবে গেল 2 মাস ধরে যশোরের গদখালিতে ফুলের বাজারে ধস নেমেছে। ভরা মৌসুমেও ফুল বিক্রি করতে না পেরে আর্থিক লোকসান গুনতে হচ্ছে ফুল ব্যবসায়ীদের। এই অবস্থায় ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ফুলের পরিবর্তে বর্তমানে সবজি চাষ করছেন ফুল চাষিরা। তবে বাজারের সবজিরও দর ভালো না পাওয়ায় দিশেহারা তারা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালি ও পানিসারা ইউনিয়নের বিভিন্ন স্থানে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা ফুল চাষ করেন কৃষকরা। এখান থেকে ব্যবসায়ীরা ফুল কিনে নিয়ে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। তবে এবছর করোনার কারণে পাল্টে গেছে সে চিত্র। গেল 2 মাসেরও বেশি সময় ধরে করোনার নেতিবাচক প্রভাবে ফুল বেচা বিক্রি বন্ধ রয়েছে। এই অবস্থায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা। তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বর্তমানে ফুলের পরিবর্তে স্বল্প মেয়াদী বিভিন্ন সবজি চাষ করছেন তারা। কৃষকদের অভিযোগ, লাভের আশায় সবজি চাষ করলেও বাজারে দর ভালো না থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা খুব দুর্যোগের মধ্যে পয়সা খরচ করে ফুল করেছি, সে ফুল বিক্রি করতে পারছি না। ফুল বেচা কিনা না হওয়ার কারণে আমরা এই ভেন্ডি চাষ, বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। সবজি করছিলাম, এটা আমাদের শেষ। এখন আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে, সেটা আমাদের যদি কিছু একটু অনুদানে যদি এসে যদি দিত, তাহলে আমরা একটা হাত বাড়ায় আগে যেতে পারতাম। ফুলের জমিতে সবজি চাষের জন্য কৃষকদের পরামর্শ সহ নানা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা তাদেরকে নানান রকমের বুদ্ধি, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা এবং উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টরা জানান, করোনার সংক্রমণ রোধে দেশ জুড়ে অঘোষিত লকডাউন চলার সময় এই খাতে সারা দেশে 3 থেকে 350 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ অবস্থায় সরকারের সহযোগিতাও চান তারা। এই বাজার যদি বসানো বা ফুল বিক্রির কোনো ব্যবস্থা যদি না হয়, তাহলে এই ক্ষতির পরিমাণটা আরো দিন দিন বাড়তে থাকবে। স্বল্প সুদে সহজ শর্তে ঋণের জন্য আমরা কৃষক এবং ব্যবসায়ীদের জন্য দাবি করেছি। করোনার কারণে যশোরে কর্মহীন হয়ে পড়েছে ফুল চাষের উপর নির্ভরশীল 1.5 লাখেরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকলের সংবাদের সময় হলো আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। আবার স্বাগত সংবাদে, দেখছেন নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বোরো ধানের ভরা মৌসুমেও চট্টগ্রামের বাজারে চালের দামে স্বস্তি নেই। পাইকারি বাজারে বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। খুচরা বাজারে চালের দর আরও বেশি হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। পাইকাররা বলছেন, উত্তরবঙ্গে চালের দাম বেশি, এর প্রভাব রয়েছে এখানকার বাজারে। করোনার দুর্যোগেও চালের দরের ঊর্ধ্বগতিতে হতাশ ক্রেতারা। নয়ন বড়ুয়াজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চালের পর্যাপ্ত মজুদ রয়েছে চট্টগ্রামের পাহাড়তলী বাজার ও চাকতাইয়ে। তারপরও হঠাৎ করে গেল 3 দিনের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম, বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত। পাইকাররা বলছেন, সরবরাহ ঠিক থাকলেও উত্তরবঙ্গের চালের উপরই নির্ভর হতে হয় তাদের। সরকার 36 টাকা কেজি দরে চাল সংগ্রহ শুরু করতে না করতেই চালের সংকট দেখিয়ে আড়তদাররা চালের দাম বাড়িয়ে দিয়েছে। এ কারণেই বেড়েছে চালের দর। 36 টাকা সিদ্ধ চাল, 35 টাকা আতপ চাউল, এটার কেনার প্রভাবটা ধানের উপর পড়ে গেছে অলরেডি। ধান সেই কারণে আপনার ধানের বাজার কমতেছে না, ধানের দাম না কমলে তো চাল দাম তো অটোমেটিক বাড়বেই। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের। একই সাথে পরিবহন খরচও বেড়ে যাওয়ায় অভিযোগও রয়েছে তাদের। অনেকদিন পর লকডাউন খুলছে, গাড়ি ঘোড়া আসতেছে, প্রত্যেক গাড়িতে আমরা যতটুকু খবর নিয়েছি গাড়ি প্রতি গাড়িতে 10,000 থেকে 15,000 টাকা বাড়তি। আমরা সাকতা থেকে কিনে এখানে বস্তা প্রতি 20-50 টাকা বাড়তি বলতেছে। তবে দিনাজপুর ও কুষ্টিয়ায় চালের মোকামগুলোতে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন ব্যবসায়ী সমিতির নেতারা। আমি সরকারের কাছে অনুরোধ করব এবং এই ডিপার্টমেন্টে যারা আছে তাদের কাছে আমি অনুরোধ করব, তারা যেন এই ব্যাপারে অন্তত নর্থ বেঙ্গলে বিভিন্ন মেইলে মনিটরিং করে। করোনায় পরিস্থিতিতেও দফায় দফায় চালের দর ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
রমজান যেমন ছিল তখন সবাই বলে সব কিছু ছিল আপনার, এখন রমজান চলে গেছে, এখন হঠাৎ করে সালের দামে বাড়তে সব কিছু বেড়ে গেছে। এই অভিযান যেগুলো চালা সেগুলো থাই কম, আবার যাইলে গিয়ে যে সেই বাড়তি গেছে, তো এই অভিযান করিয়া কি লাভ বলবো। চট্টগ্রামে পাইকারি বাজারে ইরি চাল বিক্রি হচ্ছে বস্তা প্রতি 1800 থেকে 1900 টাকা, যা 3 দিন আগেও বিক্রি হয়েছে বস্তা প্রতি 1600 টাকা। একই অবস্থা পাইজাম সহ অন্যান্য চালের ক্ষেত্রেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মহামারীর ফলে গেল 29 বছরের মতো প্রথমবারের মতো অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। চলতি বছরের প্রথম 3 মাসে 0.3% অর্থনৈতিক সংকোচন দেখা দিয়েছে দেশটিতে। প্রথম 3 মাসে 1.47 ট্রিলিয়ন ইয়েন নিট লোকসান হয়েছে জাপানি কোম্পানিগুলোর। প্রাদুর্ভাবের মধ্যেই অপরিহার্য ব্যবসাগুলো পুনরায় চালু করেছে ব্রাজিল। এদিকে প্রাইভেট মোডে ব্রাউজিং করার সময়ও ব্যবহারকারীদের ট্র্যাক করার অভিযোগে গুগলের বিরুদ্ধে $500 কোটি মামলা করেছে যুক্তরাষ্ট্র। করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও লকডাউনের ফলে অর্থনৈতিক ক্ষতিকে এড়িয়ে যেতে পারল না অস্ট্রেলিয়া। বছরের প্রথম থেকেই দাবানল এবং করোনা মহামারীর প্রাথমিক পর্যায়ের মধ্যে 3 মাসে অর্থনীতির সংকোচন হয়েছে 0.3%। সরকারি ও কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ব্যবস্থা গ্রহণের পরেও গেল 3 দশকের মধ্যে এবারই প্রথম অর্থনৈতিক মন্দার মুখে পড়তে যাচ্ছে দেশটি। সুবিধাজনক অবস্থায় নেই জাপানও। জানুয়ারি থেকে মার্চে দেশটির তালিকাভুক্ত কোম্পানিগুলোর লোকসান হয়েছে 47 ট্রিলিয়ন ইয়েন। 31 মার্চ থেকে শুরু হওয়া গেল অর্থ বছরে কোম্পানিগুলোর নেট মুনাফা 2019 সালের তুলনায় কমেছে 7.2%, যা গেল 9 বছরের মধ্যে প্রথম কোনো প্রান্তিকে লোকসান। করোনা সংক্রমণে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। কোনোভাবেই সংক্রমণ কমাতে পারছে না প্রশাসন। তবুও এই বিপর্যয়ের মধ্যেই রিও ডি জেনেরিওতে মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে অপরিহার্য ব্যবসাগুলো। ফার্নিচার, গাড়ি বিক্রির দোকানগুলো চালু হবে প্রথম ধাপ থেকেই। এদিকে প্রাইভেট মোডে ব্যবহারকারীদের ব্রাউজিংয়ে নজরদারির ব্যাপারে গুগলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এর জেরে প্রযুক্তি কোম্পানিটির বিরুদ্ধে $500 কোটি মামলা দায়ের করেছে মার্কিন প্রশাসন। নিবির আমিন, নিউজ 24। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মুম্বাইতে প্রবল বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। বুধবার দুপুর 2টা নাগাদ পশ্চিম উপকূল বরাবর ধেয়ে আসা 4 মাত্রার ঘূর্ণিঝড় নিসর্গ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার বেগে আলিবাগে আছড়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকার গাছপালা উপড়ে গেছে। এর মধ্যে থানে, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। করোনা রোগী সহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1 লাখ বাসিন্দা। নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্ট। প্রায় 100 বছরের বেশি সময় পর মুম্বাইতে আছড়ে পড়ল প্রবল শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। বুধবার স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ 4 মাত্রার ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ে উপকূলীয় আলিবাগ অঞ্চলে। ভারতে পশ্চিম উপকূল বরাবর ধেয়ে আসা ঘূর্ণিঝড় ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার বয়ে যায় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই ঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এরই মধ্যে বেশ কটি অঞ্চলে বহু গাছপালা উপড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক এলাকায়। ঘূর্ণিঝড়ের কারণে 6 থেকে 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে উপকূলীয় এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। ঝড়ের ক্ষতি থেকে বাঁচতে এরই মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটে করোনা রোগী সহ প্রায় 1 লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ধরনের সতর্কাবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর 30টি দল নামানো হয়েছে। প্রতিটি দলে রয়েছেন 35 জন কর্মী। নিবির আমিন, নিউজ 24। সকলের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে, দেখছেন নিউজ 24। টানা 2 মাস সাধারণ ছুটি শেষে দাপ্তরিক কার্যক্রম ও শুটিং কার্যক্রমে ফিরেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC। কেউ চাইলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শুটিং করতে পারবে FDC-তে। তবে
সিনেমা হল বন্ধ থাকার কারণে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনা ভাইরাসের কারণে গত 25 মার্চ থেকে বন্ধ ছিল দেশীয় চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র বিএফডিসি। বন্ধ ছিল শুটিং কার্যক্রমও। শেষ হয়েছে সাধারণ ছুটি, স্বাভাবিক হতে শুরু করেছে সব অফিস আদালতের কার্যক্রম। 31 মে থেকে বিএফডিসির কর্মকর্তা কর্মচারীরাও যোগ দিয়েছেন কাজে। বিএফডিসি প্রধান গেটে জীবাণুনাশক বুথ বসানোর পাশাপাশি কয়েকটি স্থানে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থাও। প্রস্তুত করা হয়েছে শুটিং ফ্লোরগুলো। সংশ্লিষ্টরা জানান সব রকমের স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে পারবেন নির্মাতারা। আমরা তো ছবি লজিস্টিক সাপোর্টটা দিয়ে থাকি, আমরা এক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত। যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে এখানে শুটিং করতে চায়, আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা সহযোগিতা করার জন্য আমরা সদা প্রস্তুত আছি। যদিও চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন দেশের অন্যান্য শিল্প খাতের তুলনায় চলচ্চিত্র শিল্পকে করোনা ক্রান্তিকাল পার করতে বেশি বেগ পেতে হবে। অনেকে বন্ধ করার অপেক্ষায় ছিল, তারা এই ৩-৪ মাসের বেতন কর্মচারীদের দিয়ে তারা হয়তো অনেকেই সিনেমা হল খুলবে না, কারণ খুলতে গেলেই বিগত দিনের বেতনগুলো দিতে হবে, সেই ভয়ে অনেকে খুলবে না। বিনোদনের দুর্ভিক্ষ হতে পারে, কিন্তু সেই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমার মনে হয় এই সেক্টরে কিছু অনুদান দেওয়া উচিত হবে। বিএফডিসি কিংবা শুটিং কার্যক্রম শুরু হলেও খুলেনি কোনো সিনেমা হল। কবে খুলবে তারও কোনো নিশ্চয়তা নেই। আর তাই বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করব সকালের সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। করোনা চিকিৎসায় আগ্রহ নেই বেসরকারি হাসপাতালের, উপেক্ষিত হচ্ছে সরকারি নির্দেশনা। করোনাকালে জীবন ও জীবিকা বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টা, সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীতে পুলিশ ফিরেছে মানবিক চরিত্রে, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার প্রস্তুতি। ডলারের বাজারে আগুন, বাড়ছে আমদানি খরচ, প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। যুক্তরাষ্ট্রের বিক্ষোভ সহিংসতা চলছে, 4 দিনে 10 জন নিহত, হোয়াইট হাউসের সামনে আন্দোলনকারীদের স্লোগান। এবং 2 মাস পর দরজা খুলল বিএফডিসির, স্বাস্থ্যবিধি মেনে চালানো যাবে শুটিং কার্যক্রম। এই ছিল সকালের সংবাদের আয়োজন। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।